আমি ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিছিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি যে প্রচুর জ্যাম। পরে ভাবলাম যে আমার তো সকালে একটা ক্লাস ছিল 9:40-এ। আমি যদি এই রাস্তা কন্টিনিউ করি তাহলে আমি ক্লাস নিতে পারবো না, এই ক্লাসটা এমনি মিস হয়ে যাবে। পরে আবার ব্যাক করছি বাসায়। বাসায় বলতে আমার ডিরেক্টর অফিসে আবার ব্যাক করছি। আমি অফিসে বসে ভাবলাম যে ক্লাস অনলাইনে না নিলে আজ ক্লাস নয় হবে না। কতজন জয়েন করছে? 16-17 জন। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। শুরু করি নাকি? আমি একটু মোবাইল থেকেও জয়েন করতে চাই, দেখি। অ্যাকচুয়ালি যেহেতু আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার ধারণা তোমরা অনেকেই মোবাইল থেকে জয়েন করবা এবং সেখানে অটোক্যাড অ্যাপ্লিকেশন দেখানো যাবে না। এই জন্য আজকের লেকচারটা আমি থিওরি লেকচার দিব এবং এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমি ফিগার এক্সাম্পল সহকারে রাখছি। যদিও আমার ফার্স্ট ক্লাসে আমি সবগুলো ডেফিনেশন তাকে কীভাবে মানে ডেফিনেশনগুলো কভার করেছি, বাট আমি এটাও বলছিলাম যে আমার নেক্সট একটা ক্লাস থাকবে, যে ক্লাসে আমি আমার এই ডেফিনেশনগুলোর উইথ এক্সাম্পল আমরা এক্সপ্লেন করব। তো যারা আমার প্রথম ক্লাস মিস করছে তারা লাকি যে এই সেম ডেফিনেশনগুলো আজকে উইথ এক্সাম্পল সহকারে দেখতে পাবে। তো আমাদের কন্টেন্টটা যদি আমরা আরেকবার দেখি, আমাদের কন্টেন্টটা ছিল এরকম: লেটারিং, নাম্বারিং, হেডিং, প্লেন জিওমেট্রি, ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রু শেপ। অ্যাকচুয়ালি এই স্লাইডগুলো আমার প্রথম যে লেকচার স্লাইডটা দিচ্ছি সেখানেও শেয়ার করা আছে। আমি আজকে এগুলো নিয়ে ডিসকাস করব না, আমি শুধু যে জিনিসগুলো নতুন সেগুলো আজকে নিয়ে ডিসকাস করব। বাট এগুলো আমি আমার এই স্লাইডে ইনক্লুড করে রাখছি যাতে কারো মিস না হয়ে যায়। সো হোয়াট ইজ কল্ড ড্রয়িং, হোয়াট ইজ কল্ড লেটারিং, নাম্বারিং. So these are the actually definition of the lettering, numbering and their importance. But as an example, আমরা যখন ফার্স্টে যখন ড্রয়িং করতাম তখন ABCD আমাদের ঠিক এক্স্যাক্টলি এইভাবে লিখতে হতো। এই লেটারিংগুলো আমাদেরকে এভাবে লিখতে হতো। আমরা কখনো খেয়াল করে নেই যে আমাদের 4টা এক্স্যাক্টলি কীভাবে লিখতে হয়। 8-এর উপরেকার পার্টটা একটু স্মল হবে, নিচের পার্টটা একটু বড় হবে। 7-এর তো আমরা কখনো চিন্তাই করে নেই যে আমাদের এই যে নিচে এই পার্টটা একটু থাকবে, হরিজন্টাল পার্টটাই শুধু আমরা ইউজ ছিলাম লিখতে। তো এইভাবে আমাদের আপার কেস লিখতে হয়, এইভাবে আমাদের লোয়ার কেস লিখতে হয়। দিস আর জাস্ট এক্সাম্পল। আমরা অ্যালফাবেটগুলো এইভাবে প্রথম আগে লিখতাম। সো ইম্পর্টেন্স অফ দ্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, উই হ্যাভ সিন দিস বিফোর ইন আওয়ার ফার্স্ট লেকচার and the slides we have shared with you. Today main topic will be started from here. So type of the drawing. In our professional life and even in our daily life, we see this kind of drawing very common. One is orthographic projection, another one is the isometric drawing, sectional drawing, detail drawing,
assembly drawing, schematic drawing, piping and instrumentation. So we will be discussed a lot on first three items: orthographic, isometric, and the sectional drawing. However, we will not talk detail on the detailed drawing because we have already explained this. I have no example of the detailed drawing, but I have some in-text definition what is called detailed drawing and why it is important to us. Assembly drawing is a such kind of drawing whenever we buy any electric device from the market, and to fix the device or to give its complete shape, sometimes we connect one component with other. সে একটা ইলেকট্রিক ফ্যান যখন আমরা কিনি তখন আমরা বাজার থেকে অনেক সময় দেখতে পাই যে একটা ছবি সহ একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, একটা এই ডায়াগ্রাম দেওয়া থাকে যে এটা ফার্স্ট কম্পোনেন্ট, এটার সাথে এটা লাগাও, সেকেন্ড কম্পোনেন্টের সাথে থার্ড কম্পোনেন্ট লাগাও। এইভাবে ওয়ান বাই ওয়ান এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা থাকে, একে বলা হচ্ছে অ্যাসেম্বলি ড্রয়িং। নেক্সট একটা স্কিমেটিক ড্রয়িং। Schematic drawing is very schematic, so like it will not follow any specific measurement, it will not follow any specific shape, it will follow just a qualitative drawing actually, not quantitative. এই ড্রয়িংগুলো সে তুমি যদি কোনো একটা ড্রয়িং ড্র করো যে তোমার ফ্রেন্ডকে বোঝাও যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে উত্তরে একটা লোকেশনে আমি যাব, আমি কিভাবে যাব, তখন কিন্তু সে বলবে যে হ্যাঁ, যে যদি সে নিউকমার হয় যে এই এনএসসি গেট থেকে বাম দিকে গিয়ে প্রথমে তারপরে মেন রোডে উঠবে, এই রোডে মেন রোড থেকে বসুন্ধরা গেটে যাবে, তারপরে বাসে যাবে, তারপরে আবার সে এই জায়গায় নামবে, এইভাবে আরো দিয়ে একটা ডায়াগ্রাম দেখালো। এটা হচ্ছে একটা স্কিমেটিক ড্রয়িং ফর এক্সাম্পল। আমার কথা কি শোনা যাচ্ছে? जी सर। जी सर। And piping and instrumentation diagram actually আমরা যখন সে ফর এক্সাম্পল কোন একটা কনস্ট্রাকশন করি, সেই কনস্ট্রাকশনের সময় আমাদের বসতবাড়ির কিন্তু আগে, অনেক আগে কিন্তু বসতবাড়ি যারা পুরাতন বাড়ি দেখতে পারো তারা হয়তো দেখবে যে ইলেকট্রিক ওয়ারিং এর কাজ কিন্তু ওয়ালের উপর দিয়ে হতো, ওয়ালের উপর দিয়ে, ছাদের নিচ দিয়ে। এখন কি করি আমরা, সকল ওয়ারিং গুলো আমরা ভেতর থেকে দিচ্ছি, কনসিল করে দিচ্ছি। এই কনসিল করার কারণ হচ্ছে আমরা যখন কনস্ট্রাকশন করি, ইভেন ছাদ ঢালাই করি, এই ছাদ ঢালাইয়ের মধ্যে কিন্তু আমরা পাইপ দিয়ে দিই, এই ছাদ ঢালাইয়ের মধ্যে আমরা পাইপ দিয়ে দিই, সেই পাইপের মাঝখান দিয়ে আমরা কেবলকে পাস করাই। ইভেন ওয়াল কাটি ওয়ালের ভিতর দিয়ে পাইপ দিয়ে তার মাঝখান দিয়ে কেবল পাস করাই। সো এই যে এরও কিন্তু একটা স্পেসিফিক ড্রয়িং আছে। আবার কিছু ইনস্ট্রুমেন্টাল ড্রয়িং থাকে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, তো এই ধরনের ড্রয়িংকে বলা হয় পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি আমাদের এই পাইপিং এন্ড ইনস্ট্রুমেন্টেশন ডায়াগ্রাম এটা আমাদের এই ড্রয়িং এর কনসার্ন না, বাট কমনলি এই ধরনের ড্রয়িং আমাদের চোখে পড়ে, এই জন্য আমি এই লিস্টে রাখছি। সো দিজ আর দ্য usual drawing we see or we faces in our profession and daily life. And now I will start with the explanation of the what is called orthographic projection. In my first lecture, I have just told you, oh, one more I have missed, the floor plan. Floor plan is really important. Even in North South University, sometimes you will see in some walls, there are hanging some floor plan. সেখানে মার্ক করা থাকে যে একটা অ্যারো চিহ্ন দিয়ে যে ইউ আর হিয়ার। দ্যাট মিন্স তুমি যখন ওই ড্রয়িংটা যে জায়গায় দেখছো, সেই জায়গায় ওই বিল্ডিং এর লোকেশনটা ড্রয়িং এ কোথায় সেটা পয়েন্ট অ্যারো দিয়ে মার্ক করে দেওয়া থাকে ইউ আর হিয়ার। ওখান থেকে তুমি ইজিলি দেখতে পারো যে আমি যদি ডান দিকে যাই তাহলে স্টেয়ার পাবো, মানে সিঁড়ি পাবো, বাম দিকে গেলে লিফট পাবো, আমার ল্যাব রুমটা কোন দিকে, ওখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারো। সো এই ধরনের ড্রয়িংকে বলা হচ্ছে ফ্লোর প্ল্যান। আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন যদি দেখি, অর্থোগ্রাফিক প্রজেকশন, হোয়াট ইজ কল্ড অর্থোগ্রাফিক। সো ড্রয়িং actually starts from the imagination. Every drawing starts from the imagination. প্রথমে তোমাকে আসলে সবকিছু ইমাজিন করতে হবে। আমরা যদি দেখি, if the distance from the observer to the object is infinite, then the projection lines are assumed to be parallel. যদি দূরত্ব এবং অবজারভার মানে এই প্রজেক্টর এবং অবজারভারের মধ্যে দূরত্বটা খুব বেশি হয়,
তখন আমরা ধরেই নেই যে আমাদের যে আই সাইড দৃষ্টিরেখা এটা একটা আরেকটা প্যারালালে একটা বস্তুর উপর পড়বে, এবং ওই বস্তুর উপর পড়ার পরে আমার দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার যে সারফেসগুলো আছে, আই সাইটের পারপেন্ডিকুলার যে সারফেসগুলো আছে সেই সারফেসগুলো আমরা দেখতে পারবো, বাট যদি প্যারালাল কোনো সারফেস থাকে সেগুলো আমরা দেখতে পারবো না। আমি যদি আমার এই ফার্স্ট ফিগারটার কথা চিন্তা করি, এবং এই অর্থোগ্রাফিক বলছে প্যারালাল প্রজেকশন ইজ অর্থোগ্রাফিক, এই প্যারালাল প্রজেকশনগুলো অর্থোগ্রাফিক হবে ইফ দ্য প্লেন অফ প্রজেকশন ইজ প্লেসড, এটা কিন্তু প্রজেকশন প্লেন, is placed between the observer and the object, and the plane is perpendicular to the parallel line sides. I have already explained them. এই প্লেনটা হবে কি প্যারালাল লাইন অফ সাইটের পারপেন্ডিকুলার। ওকে, এই বস্তুটাকে আমরা অনেক দূর থেকে দেখছি, এবং এটা যদি আমাদের দৃষ্টিরেখা হয় সবগুলো প্যারালাল হয়, এই বস্তুটাকে আমরা সামনে থেকে এই পার্টটাই দেখতে পারবো। তখন এই এরকম ভাবে দেখতে পারবো আমরা, দিস ইজ কল্ড প্লেন অফ প্রজেকশন এন্ড দ্য ভিউ অফ দ্য প্রজেক্টেড অবজেক্ট। এই বস্তুটাকে আমরা এরকম ভাবে দেখতে পারবো। আমরা আরেকটু এদিকে তাকাই, সেকেন্ড ফিগারটার দিকে তাকাই। এইটা কিন্তু একটা 3D অবজেক্ট, এই বস্তুটা কিন্তু একটা 3D অবজেক্ট। এই বস্তুটা 3D অবজেক্ট থেকে আমরা একবারে সব দেখতে পাচ্ছি, বস্তুটার কতটুকু, কোন ডাইমেনশনে কতটুকু আছে, এর থিকনেস কতটুকু, মাঝখানে একটা হোল আছে, এগুলোই দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা সরাসরি বাম দিক থেকে তাকাই, আমার মাউসটা কি দেখা যায়? জি স্যার। যদি আমরা সরাসরি এই ডিরেকশন থেকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাই? যদি এই দিক থেকে তাকাই তাহলে কিন্তু কি আমরা এই সারফেসটাকে ইনক্লাইন সারফেস হিসেবে দেখতে পাবো নাকি ভার্টিক্যাল সারফেস হিসেবে দেখতে পাবো? ইভেন এদিক থেকে তাকালে আমরা কিন্তু এটাকে রাউন্ড সারফেস হিসেবে দেখতে পাবো না, এটা কিন্তু এরকম ওই যে এল শেপের মধ্যে দেখো এরকম দেখতে পারবো। ঠিক কি ঠিক না? আমরা এটাকে এই যে এরকম এল শেপ হিসেবে দেখতে পাবো। ওকে, এইটাকে আমরা এই ইনক্লাইন পার্টটাকে আমরা ভার্টিক্যাল হিসেবে দেখতে পাবো, আলাদা মার্ক করা আছে। ইভেন এই যে মাঝখানে যে হোল, এই পার্টটাকে আমরা দেখতে পাবো না। সো আমরা জাস্ট এই দেখো এরাগুলো দেওয়া আছে, এই দিক থেকে তাকালে এটা এল হিসেবে দেখতে পাবো। এই সেম বস্তুটাকে যদি আমরা উপর থেকে দেখি, এই বস্তুটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে কি কি দেখতে পাবো? স্যার হোলটা দেখতে পারবো। এই দেখো কিভাবে দেখতে পারবো সেটা কিন্তু উপরে দেওয়া আছে। এই উপর থেকে দেখলে আমরা কিন্তু এই রাউন্ড সারফেসটাকে দেখতে পারবো, এই ইনক্লাইন সারফেসটাকে দেখতে পাবো, বাট কিন্তু ফ্ল্যাট হিসেবে, ফ্ল্যাট হরিজন্টাল। ঠিক কি ঠিক না? আমরা ফ্ল্যাট হরিজন্টাল হিসেবে এখানে দেখতে পাবো। এই রাউন্ড পার্টটা কিন্তু উপর থেকে ডাইরেক্টলি ভিজিবল হবে যে এই পার্টটা রাউন্ড পার্ট। দেখো খেয়াল করো, এই দিক তাকাও যে আমরা এই বস্তুটা কিন্তু উপর থেকে দেখি, তাহলে যে এই কালারফুল এই আইটেমের মধ্যে দেখতে পারবো কিনা একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না যে আমি লাইনে আসি না হারাই গেছি। জি স্যার। আচ্ছা, যদি এই ইনক্লাইন পার্টটা যদি আমরা সরাসরি সামনের দিক থেকে তাকাই, এই দিক থেকে, এই যে আরো যে দিক থেকে তাকাই অথবা পিছন দিক থেকে যদি তাকাই, তখন আমরা কিন্তু এটা ইনক্লাইন পার্টটা দেখতে পারবো। এই রাউন্ড পার্টটা কিন্তু তখন আমাদের কাছে মনে হবে এটা একটা সলিড পার্ট। এই যে দেখো নিচের এই পার্ট, আর এই যে পারপেন্ডিকুলার টু দা আইসাইট, পারপেন্ডিকুলার টু দা আইসাইট কিন্তু এই সারফেসটা আমরা দেখতে পাবো, বাট এটা ইনক্লাইন দেখতে পাবো, ইনক্লাইন এটা দেখতে পাবো। ঠিক আছে Sir. Okay, so what is called orthographic projection? In the definition, if you see, a two-dimensional representation of a three-dimensional object, a two-dimensional representation of a three-dimensional object
showing multiple views, especially typically front, top, and side, to provide clear and precise dimension and details of the object. To provide, আমি আবার রিড করছি, a two-dimensional representation, একটা 3D অবজেক্টকে 2D তে প্রেজেন্ট করাকে বলা হয় অর্থোগ্রাফিক প্রজেকশন। এখন আমরা যদি এটা একটু দেখি এক্সাম্পল হিসেবে, আমরা এই ফিগারটা একটু খেয়াল করি। আমার যে ব্লু অবজেক্টটা আছে এইটা, এটা কিন্তু 3D অবজেক্ট। এই অবজেক্টের, এটা কিন্তু 3D অবজেক্ট। এই অবজেক্টের আমরা একটা মাত্র ছবি দেখলেই কিন্তু বুঝতে পারি যে এই অবজেক্টটা দেখতে কেমন। বাট এইটাকে যদি এখন আমি 2D তে প্রেজেন্ট করতে চাই, এটাকে যদি আমি 2D তে প্রেজেন্ট করতে চাই, তাহলে হাউ ইট উইল লুক লাইক। এখানে কি অ্যারো সাইনটা দেখা যায়? অ্যারো সাইনটা, এই যে এটা অ্যারো সাইন। জি স্যার। এই অ্যারো জি স্যার, সাইনে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই অ্যারো সাইনটা হচ্ছে বোঝাচ্ছে যে এটা হচ্ছে ফ্রন্ট, মানে এই দিকে মুখ করে আমরা দেখব, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। যদি এই বস্তুটাকে সামনের দিক থেকে তাকাই, এই দিক থেকে তাকাই, তাহলে আমরা কি কি দেখতে পারবো? এই যে এই সারফেসটা কি দেখতে পারবো? নো স্যার। এই সারফেস আমরা দেখতে পারবো না, কারণ এই সারফেসটা কি না, পারপেন্ডিকুলার না, আমার দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার না। বাট এই সারফেসটা দেখতে পারবো যে এইটা, জি স্যার। এবং এটা ইনক্লাইন, যে এটা ইনক্লাইন হিসেবে দেখতে পারবো। এই এল পুরাটাই দেখতে পারবো, কারণ এটা আমার দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার। একটু খেয়াল করি, এই যে এল এবং এই যে সারফেস যেটা দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার, এটা হচ্ছে এটা। তার মানে আমি যদি এই বস্তুটাকে এই সামনের দিক থেকে তাকাই, তাহলে এরকম ভিউ দেখতে পারবো। এটা কিন্তু 3D আর এটা কিন্তু 2D, ঠিক আছে? আবার এইদিকে মুখ রাখে যদি উপর থেকে তাকাই, উপর থেকে ডাইরেক্টলি উপর থেকে তাকালে এই সারফেসটা কি আমি ইনক্লাইন দেখতে পারবো কিনা? নো স্যার। এটা দেখতে পারবো, বাট ফ্ল্যাট হরিজন্টাল হিসেবে দেখতে পারবো। উপর থেকে তাকালে কি আমি এই সারফেসটা, এই যে এই সারফেস দেখতে পারবো ভার্টিক্যাল না? নো স্যার। নো স্যার। বাট এটা দেখতে পারবো, এবং উপর থেকে দেখলে এই সারফেসটাও দেখতে পারবো। তাহলে একটু খেয়াল করি, এটাও দেখতে পারবো। একটু খেয়াল করে দেখো, আমার এই কর্নারটা হচ্ছে এইটা হচ্ছে এইটা, এই সারফেসটা হচ্ছে এইটা, আর এই ইনক্লাইন পার্টটা আমরা যেহেতু ফ্ল্যাট হিসেবে দেখতে পারবো, এটা হচ্ছে এইটা। তাহলে এই বস্তুটাকে যদি আমরা উপর থেকে দেখি, তাহলে এরকম ভাবে দেখতে পারবো। ঠিক না? জি স্যার। এটা হলো টপ ভিউ বা প্ল্যান বলে যাকে। যদি এই দিক থেকে তাকাই, এই দিক থেকে খেয়াল করি, যদি এই দিক থেকে তাকাই, তাহলে আমরা এই সারফেসটা দেখতে পারবো, এই হাইটটা। আবার এটা দেখতে পারবো, এই ইনক্লাইন পার্টটা দেখতে পারবো, বাট ভার্টিক্যাল হিসেবে, ইনক্লাইন হিসেবে না। ঠিক? জি স্যার। তাহলে দেখো, খেয়াল করো যে এই দিক থেকে যদি আমরা তাকাই, তাহলে এটা দেখতে পাচ্ছি, এই যে দেখো এইটা, এই উপরেকার এই পার্টটা দেখো, এই 20 উপরে, মানে এটুকুর উপর থেকে শুরু, এটুকুর উপর থেকে শুরু ভার্টিক্যাল হিসেবে দেখতে পাচ্ছি। এই সারফেসটা, এই যে ভার্টিক্যাল সারফেস, এই সারফেসটাকে আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি। তার মানে এটা আমার রাইট সাইড ভিউ। So actually this was a 3D object. Now we are presenting it by using plan view, front view, right side view in 2D plane. This is called orthographic projection. So orthographic projection means presenting 3D object on a 2D plane. This is called orthographic projection. Do you have any question? নো স্যার। এখানে অর্থোগ্রাফিক প্রজেকশনের আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবা। বাট মেইন ইনফরমেশন যা, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, কাকে অর্থোগ্রাফিক প্রজেকশন বলে। Now come to the very interesting point, which is called isometric drawing.
আমরা কিন্তু অলরেডি আইসোমেট্রিক ড্রয়িং দেখে ফেলছি। এটা ছিল আমার আইসোমেট্রিক ড্রয়িং। এই যে ব্লু কালারের যে ড্রয়িংটা ছিল এটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং। আমরা আরেকটা এক্সাম্পল দেখব আইসোমেট্রিক ড্রয়িং কাকে বলে। আমরা এক্সাম্পল দেখব, সেই সাথে আমরা আবার ডেফিনেশনটাকে একটু খেয়াল করি। আমার স্ক্রিন যদি পড়া যায়, একটু ডেফিনেশনটা যে কোনো একজন পড়ো, তারপর আমি একটু এক্সপ্লেন করব। তোমাদের মাঝখান থেকে যে কোনো একজন ডেফিনেশনটা একটু আমাকে পড়ে শোনাও, কি লেখা আছে উপরেরটা, স্পেশালি এইটা। কে বলতে পারবে? Sir, Bobo sir. হ্যাঁ, Sir, a type of axonometric drawing where the three dimensions of an object are represented in one view with the axes spaced 120 degree apart. থামো, to give এখন a- থামো, আর যেতে হবে না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে 3 ডাইমেনশন একসাথে ভিউ হবে, তাই না? তাই বলছে না? So a type of axonometric drawing where 3 dimension of an object are presented in one view. One view মানে একটা ড্রয়িং এ 3টা ডাইমেনশনে দেখতে পারবো। তারপরে হচ্ছে with the axis spaced 120 degree apart. অ্যাক্সেস গুলো সে x axis, y axis, z axis, এই অ্যাক্সেস গুলো 120 ডিগ্রি কোণে আলাদা থাকবে। একটার থেকে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। Now let's have a look. So this is my isometric drawing and this is the 3D object, right? So if we think this one is my x-axis, then it will be y-axis and the height is the z-axis. Is it okay? So isometric projection or isometric drawing, the 3 dimension of an object are presented in one view. Okay, fine. এই বস্তুটা দেখে কি মনে হচ্ছে যে উপরেকার সারফেস, এই বস্তুটাকে যদি আমি উপর থেকে দেখি, এই বস্তুটাকে যদি উপর থেকে দেখি তাহলে কি দেখব? এরকম কিনা? এটা যে একটা রাউন্ড সার্কেল, এটা কেবলমাত্র উপর থেকে দেখলেই বোঝা যাবে। দেখো প্রত্যেকটা কোণ কর্নারে কত ডিগ্রি? 90 ডিগ্রি না? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। Yes, 90 degree. And this one is the circle. But in the isometric view, you cannot maintain the 90 degree. But in reality, this is 90 degree angle. Okay, why it is telling you that the axis will be 120 degree apart? Let's have a look. আমরা যদি এই জায়গায় একটা স্ট্রেট লাইন, হরিজন্টাল স্ট্রেট লাইন ড্র করি এই কর্নারে, আমার মাউসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই কর্নারে যদি আমরা একটা স্ট্রেট হরিজন্টাল লাইন ড্র করি এবং এই হরিজন্টাল লাইনের সাথে যদি এই ওয়াই অ্যাক্সিস 30 ডিগ্রি কোণ করে, আবার এদিকে এক্স অ্যাক্সিস যদি 30 ডিগ্রি করে অবস্থান করে, তাহলে কি হবে? এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে? So 120 degree. কারণ এই পাশে 30 ডিগ্রি আর এই পাশে 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি বাদ, 120 ডিগ্রি, 180 ডিগ্রি মাঝখান থেকে যদি 60 ডিগ্রি বাদ দেই তাহলে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি কি? এটা ইন রিয়েলিটি কত ডিগ্রি হওয়ার কথা ছিল? 90 ডিগ্রি না? বাট এই ড্রয়িং এ আইসোমেট্রিক ভিউ এ কিন্তু এটা 120 ডিগ্রি অ্যাপার্ট। যদি এই অ্যাঙ্গেল, এই কোণ, মানে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? এই নিচের এই বাহু আর এই বাহু সমান্তরাল না? জি স্যার। আবার এইটা এবং এটা তো সমান্তরাল। তাহলে যদি এখানে 120 ডিগ্রি হয়, দ্যাট মিন্স এটাও কি 120 ডিগ্রি হবে না? তার মানে এইটা আইসোমেট্রিক ভিউয়ে এক্স এবং ওয়াই অ্যাক্সিস কিন্তু 120 ডিগ্রি অ্যাপার্ট। বাট ইন অর্থোগ্রাফিক প্রজেকশন যখন আমরা এটা দেখতেছি তখন কিন্তু এখানে এক্স্যাক্টলি 90 ডিগ্রি। জিনিসটা তো এই একই তো জিনিস, কিন্তু এখানে ড্রয়িং দ্বারা যখন আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি তখন এটা 120 ডিগ্রি অ্যাপার্ট দেখাতে হচ্ছে, না হলে আমরা এই ড্রয়িংকে প্রেজেন্ট করতে পারবো না। দিস ইজ আইসোমেট্রিক ভিউ, দিস ওয়ান ইজ দ্য অর্থোগ্রাফিক প্রজেকশন। এই বস্তুটাকে যদি আমরা এরকম ভাবে বাম দিক থেকে দেখি তাহলে এরকম দেখতে পারবো, আবার যদি এই দিক থেকে দেখি ডান দিক থেকে তাহলে এরকম দেখতে পারবো। এই রাউন্ড সারফেসটা কিন্তু, রাউন্ড পার্টটা কিন্তু রেক্ট্যাঙ্গেল দেখা যাবে যদি এই ডান পাশ এবং বাম পাশ থেকে দেখি, আর উপর থেকে দেখলে কেবলমাত্র দেখতে পারবো এটা রাউন্ড। ঠিক কি ঠিক না? জি স্যার। जी सर। Next, so isometric drawing, it's clear. Now come to the point I have
left some example for you. এখানে একটা 3D অবজেক্ট আমি রাখছি। এই 3D অবজেক্টকে উপর থেকে দেখলে কেমন দেখা যাবে, সামনে থেকে দেখলে কেমন দেখা যাবে, সাইড থেকে দেখলে কেমন দেখা যাবে, এই ফিগারগুলো দেওয়া আছে। আমি যদি এখানে দুটো হাফ সার্কেল আছে, এখানে একটা হাফ সার্কেল, এখানে একটা হাফ সার্কেল আছে না? এই হাফ সার্কেলটা যদি আমি সরাসরি উপর থেকে যদি আমি তাকাই, কোন হাফ সার্কেলটা দেখতে পাবো? এটা না এটা? একদম উপর থেকে যদি দেখি, এই হাফ সার্কেল দেখতে পারবো নাকি এই হাফ সার্কেল দেখতে পারবো? নিচেরটা দেখতে পারবো। নিচেরটা দেখতে পারবো। উপরেটা দেখতে পারবো কিন্তু ফ্ল্যাট হিসেবে, হরিজন্টাল। এটা হাফ সার্কেল শেপ আমরা দেখতে পারবো না। একটু খেয়াল করো, এটা হচ্ছে প্ল্যান। আমরা যদি উপর থেকে তাকাই তাহলে এটা দেখতে পারবো, এই হাফ সার্কেল, এবং এই যে এখানে 3টা সেকশন, এই সেকশন, এই মাঝের সেকশন, এটা ফ্ল্যাট, আবার এই সেকশন, দিস ইজ কল প্ল্যান। যদি এই দিক থেকে তাকাই, এই যে আরো আমার মাউস যেদিকে মুভ করতেছে এই দিক থেকে যদি তাকাই, তখন কিন্তু আবার এই হাফ সার্কেলটাকে আমরা ফ্ল্যাট দেখতে পারবো, বাট এই হাফ সার্কেলটা ভিজিবল হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। এই যে এটা হচ্ছে এলিভেশন। এই দেখো, এই হাফ সার্কেল, এই সারফেসটা যেহেতু আমার দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার থাকবে, আমরা দৃষ্টিরেখার পারপেন্ডিকুলার সারফেস এটা দেখতে পারবো। এই হাফ সার্কেলটা এখানে ভিজিবল। আবার এখানে এই দেখো 1 মাঝের পার্ট 2, এই যে 3, এই পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এই দিক থেকে তাকাই এইদিকে, তাহলে শুধু এই এলটা দেখতে পারবো, কোনো হাফ সার্কেলে দেখতে পারবো না। পারা যাবে এদিক থেকে দেখলে? এই যে এই এলটা দেখতে পারবো। এই এলে এই ড্যাশ লাইন কেন দেয়া আছে? এই এলে কিন্তু ড্যাশ লাইন দেয়া আছে, কারণ হচ্ছে দেখো, খেয়াল করো, এই হাইটে এখানে কিন্তু একটা সারফেস আছে না? আবার এখানেও একটা সারফেস আছে, একদম শেষে, একদম মানে তলানিতে। এখানেও একদম তলানিতে এখানে একটা সারফেস আছে। এই দুইটা সারফেস কিন্তু এই দিক থেকে তাকালে দেখা যাচ্ছে না, বাট দে এক্সিস্ট, তারা কিন্তু আছে। যদি কোনো একটা ভিউ থেকে আমরা কোনো একটা অবজেক্টকে দেখতে না পাই, বাট ইট এক্সিস্ট, টু এক্সপ্রেস দিস, আমরা এই ধরনের জিনিসকে ইন্ডিকেশন করার জন্য বা বোঝানোর জন্য আমরা তখন এইভাবে এই যে ড্যাশ লাইন দিয়ে বোঝাই যে এই হাইটে, এই নিচ থেকে এই হাইটে, এই দেখো নিচ থেকে এই হাইটে একটা প্লেন সারফেস আছে, একটা সারফেস আছে, ড্যাশ লাইন। আবার এখান থেকে এই এল এর নির্দিষ্ট একটা ডিস্টেন্সে, যেটা এখানে রেডিয়াসের সমান, এই এল এর এখান থেকে এই যে এই পর্যন্ত একটা ড্যাশ লাইন বোঝাচ্ছে, ঠিক এটা এই বরাবর হবে। মেসেজটা বোঝা গেছে? সেম থিং হিয়ার। এই দেখো, ভিতরের সারফেসটা কিন্তু আমরা বাইরে থেকে এদিক থেকে দেখলে দেখতে পারবো না, সম্ভব না, এখানে দেখা সম্ভব না। কিন্তু দেখো, এখানের একদম এন্ডে যে সারফেসটা আছে, এটা এদিকে এই বরাবর একটা ড্যাশ লাইন, এই যে দেখো ড্যাশ লাইন। আবার এখানে আরেকটা ড্যাশ লাইন, এই যে এখানে একটা ড্যাশ লাইন দেখা যাচ্ছে। তার মানে এই বস্তুটাকে তুমি যদি এই দিক থেকে তাকাও তাহলে এরকম এল দেখতে পারবা, বাট এর ভিতরে একটা সারফেস আছে, দেখো ড্যাশ লাইন এবং ড্যাশ লাইন। এটা উপর থেকে দেখলে এরকম দেখা যাবে, সামনে থেকে দেখলে এরকম দেখা যাবে। আরো 3টা এক্সাম্পল আমি এখানে রাখছি, এই ডিফারেন্ট টাইপের বস্তু, যেটা উপর থেকে দেখলে কেমন দেখা যাবে, সাইড থেকে দেখলে কেমন, পিছন থেকে দেখলে কেমন, সামনে থেকে দেখলে কেমন। এখানে একটা এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল, এখানে আরেকটা এক্সাম্পল। এই 3টা বস্তুকে বিভিন্ন ডিরেকশন থেকে তাকালে কেমন দেখা যাবে। এটা সবই কি অ্যাক্সোনোমেট্রিক। এই ড্রয়িং গুলো কি আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশনের এক্সাম্পল। কেউ কোনো কথা বলে না। ওকে, লেটস সি oblique drawing. What is called oblique drawing? আমাদের অবলিক লাইন সম্পর্কে আইডিয়া আছে? কোন লাইনটাকে আমরা অবলিক লাইন বলি? সাদাফ, তুমি পড়ছিল না? স্যার ওইদিন স্যার আসেনি স্যার। বুঝি নাই? জি স্যার আমি পড়েছিলাম স্যার। এবার তুমি পড়বো অবলিক ড্রয়িং কাকে বলে। Oblique drawing is a simple 3D drawing technique where one face of an object is shown in its true shape and size.
ওকে, while the স্টপ other স্টপ। আমি রিপিট করছি, এটা ওকে বলানোর উদ্দেশ্য হচ্ছে যে ও রিয়েলি রিকগনাইজ করতে পারে না, শুধু পড়ে যাওয়া মানে পড়ে যাওয়া না। অবলিক ড্রয়িং ইজ সিম্পল 3D ড্রয়িং। আমরা কিন্তু 3D ড্রয়িং এর কথা বলছি, where one face of an object, একটা ফেস, অবজেক্টের একটা ফেস is shown in its true shape. What does it mean by true shape? আমার ফার্স্ট লেকচারে আমি এটা এক্সপ্লেন করেছিলাম যে একটা অবজেক্টের কোন একটা শেপ যেরকমটা হওয়ার কথা যদি সেই রকমই থাকে তখন তাকে ট্রু শেপ বলে। বলছিলাম, মনে আছে? जी सर। একটা অবজেক্টের শেপ যেরকম হওয়ার কথা, ইফ ইট লুকস লাইক এক্স্যাক্টলি দ্যাট, দেন ইট উইল বি কল্ড ট্রু শেপ। আমি আর্থের এক্সাম্পলও দিছিলাম যে আর্থ কিন্তু ট্রু স্ফিয়ার না। ওকে, এখন পরেরটুকু আমি পড়তেছি আবার। while the other faces are drawn at an angle, একটা ফেস ট্রু শেপে থাকবে, আদার ফেস অ্যাঙ্গেলে ড্র করা থাকবে, দ্যাট উইল বি কল্ড অবলিক ড্রয়িং। আমরা একটু এক্সাম্পল সহকারে দেখব। এখানে একটা অ্যানিমেশন দেয়া আছে, অ্যানিমেশনটা একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে অ্যানিমেশন কি বোঝাচ্ছে। প্রথমে দেখতে হবে অ্যানিমেশনে যে সেট স্কোয়ারটা ব্যবহার হয়েছে, এই সেট স্কোয়ারের কত ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করা। so 45 degree. যে পেন্সিলটা মুভ করতেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, এটা ক্লিয়ার? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কিনা? এই No, sir. ফিগারটা যেটা ড্র করার চেষ্টা করা হচ্ছে, এটা কি ড্র করার চেষ্টা করা হচ্ছে, এটা কি বোঝা যায়? So क्यूब। cube draw করতেছে। একটা और কিউব, একটা কিউব। ইয়েস কিউব, ডেফিনেটলি কিউব। এই কিউবের প্রথম যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই সারফেসটা কি দেখতে স্কোয়ারের মতো মনে হচ্ছে? जी सर। जी सर। কিন্তু উপরের যে সারফেসটা, এটা কি স্কোয়ার দেখা যাচ্ছে? দেখে No, sir. মনে হচ্ছে স্কয়ার, বাট মানে একটা কিউব যেটা ইন রিয়েলিটি, তার মানে তার সব সারফেসই তো কিউব হইতে হবে, মানে সব সারফেসই তো স্কোয়ার হইতে হবে। এখন যে লাইনটা এখানে ড্র করা হচ্ছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? জি স্যার। এখন এই যে এই লাইনটা তো অবশ্যই নিচে যে লাইনটা ড্র করার চেষ্টা করা হচ্ছে তার প্যারালাল, Yes, sir. প্যারালাল কিনা? তার মানে এটাও কত ডিগ্রি করে ড্র করা হচ্ছে? 45। 45। ওকে, এই যে সারফেসটা আমরা যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট ফেস, এই ফেস কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এবং ইট লুকস লাইক কমপ্লিট এ স্কোয়ার। দ্যাট মিন্স একটা কিউবের সবগুলো ফেসই ইন রিয়েলিটি স্কোয়ার, কিন্তু এই ড্রয়িং এ প্রেজেন্ট করার জন্য আমরা একটা ফেস স্কোয়ারে দিছি, কিন্তু আদার ফেস এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় কখনো স্কোয়ার হবে না। এটা কিন্তু স্কোয়ার দেখা যাচ্ছে না, এটা রম্বসের মতো দেখা যাচ্ছে। ইভেন এই ফেসটা যেটা ড্র করা হচ্ছে এটাও কিন্তু স্কোয়ারে নাই। তার মানে একটা ফেস ইন ইটস ট্রু শেপ। লেটস গো ব্যাক টু দ্য ডেফিনিশন अगेन। Oblique drawing is a simple 3D drawing technique where one face of an object is shown in its true shape, size, while the other faces are drawn at an angle. Yes, এই একটা ফেস ট্রু শেপে ড্র করা হয়েছে, বাট আদার ফেস অ্যাঙ্গেলে ড্র করা হয়েছে, তা না হলে আমরা ড্রয়িং এ এটা বুঝাইতেই পারবো না। This is called oblique drawing because these angles are maintaining 45 degree. এই ব্যাপারে এই ডেফিনেশন এবং এই ড্রয়িং এর সাথে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কনফ্লিক্টিং ইস্যু আছে কিনা, সেটা বোঝা যায় না। আছে? আমরা ডেফিনেশনটা কি বুঝছি? No, sir. অবলিক ড্রয়িং কাকে বলে? Yes, sir. It's very clear. Okay, now let's have a look at another example. এখানে একটা ফিগার দেওয়া আছে যেটা হচ্ছে অবলিক ড্রয়িং, আর আরেকটা ফিগার দেওয়া আছে আইসোমেট্রিক ড্রয়িং, বাট বোথ আর কিউব। এটাও একটা কিউব, এটাও একটা কিউব। সো দ্য মেইন ইন্টেনশন অফ দিস drawing is to identify the basic differences between the isometric drawing and the oblique drawing.
As I said, in oblique drawing, we maintain the angle 45 degree, right? जी sir. And isometric drawing maintain the objective 120 degree apart. আমরা বলছিলাম দেখো এই পাশে 30 ডিগ্রি, এই পাশে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাক্সিস এবং এই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 120. 120। তাহলে এই লাইন এবং এই লাইন নিচের এই দুই লাইনের প্যারালাল, Hmm. তার মানে উপরের এই অ্যাঙ্গেল 120। এই এই ড্রয়িং এর কোন একটা ফেস কি দেখে মনে হচ্ছে যে এটা স্কয়ার ভাবে আঁকানো হয়েছে? জি স্যার, উপরেরটা। Sir, upper face টা। আপার ফেসটা মনে হচ্ছে স্কয়ার, তাহলে এই অ্যাঙ্গেল কিভাবে 120 ডিগ্রি হয়? একটু আগে তো বুঝলাম যে এই অ্যাঙ্গেল, এই বাহুর আর এই বাহু, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি প্রমাণ করছি না? জি স্যার। জি স্যার। এটার সাথে এটা প্যারালাল না? জি স্যার। তো তাহলে কিভাবে 120 এটা কিভাবে স্কয়ার হবে যদি 120 ডিগ্রি হয়? সম্ভব? No, sir. স্কয়ার হতে হলে তো 90 ডিগ্রি হতে হবে। জি স্যার। That means these are the basic difference between the isometric view and oblique view. In oblique view, one face will be true, but isometric view there is no true face. কোনো ফেসই ট্রু না। অ্যাঙ্গেল মেইনটেইন করে এখানে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল মেইনটেইন করে এখানে 30 ডিগ্রি। এই যে নিচের অ্যাঙ্গেল 30 ডিগ্রি মেইনটেইন করে। জি These স্যার। are the basic differences of the isometric drawing and oblique drawing. Message clear? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। স্যার এগুলো কি স্যার মানে আমাদের পরীক্ষায় আঁকতে দিবেন স্যার? হ্যাঁ, কেন কি সমস্যা? বোঝা যায় না? না স্যার, বুঝা যায় স্যার। বোঝা যায়, বুঝলে পরে তো আঁকতে সমস্যা নাই নাকি? আগে শিখবা, পরীক্ষায় চিন্তা পরে করো। আগে এখানে যা বুঝাইছি এটা বুঝতেছো কিনা। যদি এটা বলি না এটা পরীক্ষায় থাকবে না, দ্যাট মিনস তোমার এখানে আর ফোকাসে থাকবে না, পরীক্ষায় থাকবে না, আমি পড়বো কেন? আমি এখানে যা যা ডেলিভারি দিছি, যে এটা বোঝাতে চেষ্টা করছি, এটা বুঝছো কিনা যে অবলিক ড্রয়িং কাকে বলে আর আইসোমেট্রিক ড্রয়িং কাকে বলে, এবং এদের মধ্যে পার্থক্য কোন কোন বিষয়গত পার্থক্য আছে, এই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। Okay, so isometric drawing, orthographic projection, oblique drawing, done. Now come to the point, sectional drawing. What is called section? A representation that shows internal feature. একটা বস্তুর ইন্টারনাল স্ট্রাকচার কেমন, ইন্টারনাল ফিচার গুলো কেমন, এটা বোঝার জন্য যখন এই বস্তুটাকে একটা নির্দিষ্ট প্লেন বরাবর কাটা হয়, কেটে একটা পার্ট ফেলে দিয়ে যখন অন্য একটা পার্টের দিকে তাকায় ইন্টারনাল ইনফরমেশনের জন্য, তখন যে ভিউটা দেখি তখন তাকে বলা হয় সেকশনাল ভিউ বা সেকশন ড্রয়িং। আমরা একটা এক্সাম্পল এখানে আমি ফিট করছি, একটা 3D অবজেক্ট আর একটা 2D অবজেক্ট। এখানে এই বস্তুটাকে যদি আমরা দেখি, এটা কি আইসোমেট্রিক ভিউ না? এটা 3D ভিউ তো, যে মাউস মুভ করতেছে, এটা 3D ভিউ। জি স্যার। এই 3D ভিউ দেখে কি বোঝার কোনো ওয়ে আছে যে আমার এই যে অবজেক্টটার মাঝখানে যে একটা হোল আছে, এই হোলটাকে একদম শেষ পর্যন্ত আছে, এটা কি বোঝার কোনো ওয়ে আছে? নো স্যার। এটা বোঝার কোনো ওয়ে নাই। এটা কিভাবে বুঝবো? দেখো, এই বস্তুটাকে যদি আমরা উপর থেকে দেখি, এটা হচ্ছে তার প্ল্যান। এই বস্তুটা এরকম দেখা যাবে না? জি স্যার। দুইটা সার্কেল দেখতে পারবো, একটা ভিতরের সার্কেল, একটা বাইরের সার্কেল, এই মাঝের পার্টটা সলিড। এই প্ল্যান থেকেও বোঝার উপায় নাই যে হোলটা নিচের বেস পার্ট পর্যন্ত গেছে কিনা। যখন এটাকে কাটবো, এই দেখো একটা লাইন টানা আছে, লাইন দেয়া আছে, এরকম লাইন টানা আছে। যখন এটাকে আমি কাটতেছি, যখন এটাকে কাটতেছি, এদিকে দেখো অ্যারো দেওয়া আছে, দুইটা অ্যারো দেওয়া আছে, এই একটা অ্যারো, এই একটা অ্যারো। এই অ্যারো বোঝাচ্ছে যে আপনি এই দিক থেকে দেখবেন, মানে এই লাইন বরাবর কেটে তারপরে এই দিক থেকে দেখবেন, তখন দেখো বস্তুটা এরকম দেখা যাবে কিনা। এখানে লেখা আছে A-A, এই যে দেখো অ্যারোর নিচে এখানে একটা এ টেক্সট আছে, এ লেখা আছে, এখানে এ লেখা আছে। তার মানে এই এ বরাবর কাটার পরে যদি অ্যারো বরাবর তাকান, তাহলে এই যে এ সেকশন কাটা হয়েছে, তখন আপনি এরকম দেখতে পারবেন। এটা কিন্তু 2D রিপ্রেজেন্টেশন।
আর যদি কাটার পরে এটা কিন্তু আমরা 3D। এই কাটার পরে আমরা বুঝতে পারছি যে এই হলোটা একদম শেষ পর্যন্ত বেজেও আছে। কাটার আগে এই পিকচার থেকে বোঝা সম্ভব না। এটা হলো সেকশনাল ড্রয়িং 3D, আর এটা হচ্ছে সেকশনাল ড্রয়িং 2D। এখান থেকে বোঝার উপায় নাই যে এই রাউন্ড থিকনেসটা কতটুকু, এখান থেকে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এই রাউন্ড থিকনেসটা কতটুকু। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ সেকশনাল ড্রয়িং। এই ভিউটাকে বলে এক্সটেরিয়র ভিউ, মানে বাইরে থেকে আমরা যে ভিউটা দেখি সেটা হচ্ছে এক্সটেরিয়র ভিউ। এই এক্সটেরিয়র ভিউ থেকে ইন্টারনাল ফিচারকে যখন দেখা সম্ভব না হয় তখন আমরা এটাকে নির্দিষ্ট প্লেন বরাবর কাটি, কাটার পর একটা পার্ট ফেলে দিই, আরেকটা পার্টের উপর তাকাই, তখন যে ভিউটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে সেকশনাল ড্রয়িং। A representation that shows the internal feature of an object by cutting through it to reveal the details that are not visible in exterior views, such as internal components or assemblies. এই ইন্টারনাল ভিউটাকে এক্সটেরিয়র ভিউ থেকে দেখানো যায় না। এই ধরনের ড্রয়িংকে বলে সেকশনাল ড্রয়িং। কারো কোনো কোশ্চেন আছে? আমি তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাতে চাই এই জন্যই যে তোমাদের সেকশনটা ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স দেখতেছি 29 জনের মতো, 28 জনের মতো প্রেজেন্ট। এর আগের গ্রুপটা ছিল 27 জন মনে হয়। আমরা সেকশনাল ড্রয়িং দেখতে পাচ্ছি। আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নাই। ডিটেল ড্রয়িং কাকে বলে আমার এক্সপ্লেনেশনও এর আগে বলছি, এখানেও একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা তোমাদের দেখে নিতে হবে। বাট আমি আবারও বলি, ডিটেল ড্রয়িং এ সাধারণত সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ডেসক্রিপটিভ ইনফরমেশন দেওয়া থাকবে, কোনো প্রকার কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ এই ধরনের ড্রয়িংকে বলা হয় ডিটেল ড্রয়িং। আমরা আমাদের কন্টেন্ট যদি খেয়াল করি, আমরা সেখানে কিউব ছিল, ডেভেলপমেন্ট অফ দ্য কিউব। এটা একটা কিউব, কিউবের এগুলোকে বলে ফেস, এটাকে বলে এজ, কর্নারগুলোকে বলে ভার্টেক্স। একটা কিউবের ডেভেলপমেন্ট কেমন হইতে পারে আমরা যদি একটু দেখি অ্যানিমেশন। হয়েছে স্যার? Yes, sir. আসেন, পিরামিড। পিরামিড দেখার জন্য আমরা মিশরে যাব না, আমরা এখানে দেখতে পারবো পিরামিডের বিভিন্ন জিওমেট্রিক প্রপার্টি আছে। সে লাগে পিরামিড ইজ এ 3-dimensional geometric shape with a polygonal base। এটা একটা 3D জিওমেট্রিক শেপ, আর একটা বেস থাকবে, সেটা হচ্ছে পলিগনাল বেস। ট্রায়াঙ্গুলার সাইডস, এই ট্রায়াঙ্গুলার সাইডস দ্যাট মিট অ্যাট এ পয়েন্ট কল অ্যাপেক্স। এই ট্রায়াঙ্গুলার সাইডগুলো যেখানে একটা নির্দিষ্ট পয়েন্টে মিলিত হয় তাকে বলা হয় অ্যাপেক্স। এই পিরামিড, এই বেজের শেপ অনুযায়ী পিরামিডের নামগুলো হয়, যে ট্রায়াঙ্গুলার পিরামিড, পলিগনাল পিরামিড। আমরা যদি একটু বেজের শেপগুলো খেয়াল করি, টাইপস অফ দ্য পিরামিড: ট্রায়াঙ্গুলার পিরামিড, স্কোয়ার পিরামিড, পেন্টাগোনাল পিরামিড এন্ড হেক্সাগোনাল পিরামিড। আমরা যদি পিকচার দেখি, কোনটা ট্রায়াঙ্গুলার, যে পিরামিডের বেসটা ট্রায়াঙ্গল তাকে বলা ট্রায়াঙ্গুলার পিরামিড। অ্যাকচুয়ালি বেজের শেপের উপর ডিপেন্ড করে পিরামিডের নাম হচ্ছে। ফেস যখন কাউন্ট করা হয়, বেস সহ কিন্তু ফেস হিসেবে কাউন্ট করে, বেসকে আলাদাভাবে বেস কাউন্ট করে না। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি নেক্সট স্লাইডে যাব। প্রিজম, প্রিজমের কিন্তু আমরা মোস্ট পসিবলি আমরা এসএসসি অথবা এইচএসসিতে যখন আলোর বিচ্ছুরণের প্র্যাকটিক্যাল করছি তখন কিন্তু মনে হয় আমরা অনেকেই প্রিজম ব্যবহার করছি। আলো যখন প্রিজমের ভিতর দিয়ে পাস করে তখন একটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল ডেভিয়েট হয়। এই প্র্যাকটিক্যাল করার সময় কিন্তু আমরা প্রিজম ব্যবহার করছি। একটু দেখি প্রিজম কাকে বলে। A prism is a 3-dimensional geometric shape with two identical parallel polygonal face. Two identical
parallel polygonal face and other faces that are parallelograms. So প্রিজমের প্রপার্টি হচ্ছে যে দুইটা ফেস একটা আরেকটা সমান এবং সমান্তরাল থাকবে। আমরা যদি পিকুলিয়ার টাইপের দুইটা দেখি, সে একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার আর একটা হচ্ছে ট্রাপিজয়েডাল। একটু খেয়াল করব যে এই ট্রায়াঙ্গুলার প্রিজমের দেখো, এটা রেক্টেঙ্গল, এই পাশেটাও এটাও রেক্টেঙ্গল, নিচে যেটা আছে সেটাও রেক্টেঙ্গল। এই দুইটা কিন্তু, এই তিনটা কিন্তু কোনোটাই কারো সমান হতে পারে, সমান্তরাল না। বাট এই এন্ডে দুই প্রান্তে যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, সেই দুইটা ট্রায়াঙ্গেল কিন্তু একটা আরেকটা সমান এবং সমান্তরাল। যদি এই কন্ডিশন মিট না হয় তাহলে কিন্তু এটা প্রিজমই হবে না। আবার আসে এখানে এর ওই ট্রাপিজয়েডাল, সব দিক থেকে ট্রাপিজয়েডাল। কিন্তু এইটা যদি যে কোনো দুইটা ফেস একটা আরেকটা সমান এবং সমান্তরাল না হয়, তখন তাকে প্রিজম বলা যাবে না। মোস্ট পসিবলি এই প্রান্তের যে ট্রাপিজয়েডাল এবং ওই প্রান্তের যে ট্রাপিজয়েডাল, এই দুইটা সমান এবং সমান্তরাল। বাকিগুলো দেখে বোঝাই যায় যে কোনটা কার সমান এবং সমান্তরাল, এই জন্য আমি এগুলো আর এক্সপ্লেন করলাম না। দিস ইজ কল্ড প্রিজম। এরপরে কি কোণ, এটা কি কোণ বোঝা যায়? জি স্যার। না বুঝলে এটা বুঝেন, দেখেন আপনারা যারা কোন আইসক্রিম খান আপনারাই ভালো বুঝবেন। আমি ঠান্ডা রোগী তো, আমি আইসক্রিম টাইসক্রিম খাই না। এই কোণটা কি ট্রু শেপে আছে? আইসক্রিমের কোণ কথা নাই, তার মানে আইসক্রিম কেউ খায় না নাকি? এটা হচ্ছে কোণের একটা শেপ, যেখানে আমরা একদম টপকে বলতেছি ভার্টেক্স। ওই ভার্টেক্স থেকে নিচে যে বেজের সার্কেলের সেন্টার পর্যন্ত যে হাইট, ডাইরেক্ট হাইট, সেটাকে বলা হচ্ছে হাইট। আর এই যে পাশ ঘেঁষে অতিভুজ বরাবর যে হাইটটা, একে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট। এখন এই ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাটারাল সারফেস অফ দ্য কোণ আমরা যদি ডেভেলপমেন্ট করতে চাই, একটা কাগজ দিয়ে যদি কোণ বানাতে চাই, তাহলে আমাদের সেই কাগজটা কোন শেপে কাটতে হবে, কাগজটাকে কোন শেপে কাটতে হবে সেটা আমরা একটু দেখি। একটু খেয়াল করো এই হাইটটা, একটু খেয়াল করো এইটা। এটা কি ট্রায়াঙ্গেল হিসেবে কাটলে জীবনে কোনোদিন কোণ বানাতে পারবে না। এটাকে এই যে এরকম আর্ক, মানে এই নিজের যে রেডিয়াসটা ফর্ম করবে, মানে এই যে সার্কেলটা ফর্ম করবে, তার ফুল রেডিয়াসের মাপ হবে কত? পরিধি টুয়াইস পাই আর। এই লেন্থের হইতে হবে, তা নাহলে কিন্তু এটা কমপ্লিট কোণ হবে না। দিস ইজ হাউ উই ক্যান ডেভেলপ আওয়ার কোণস। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা স্যার একটু দয়া করে আমাকে বললে উপকৃত হইতাম। কারো কোনো সমস্যা নেই? যদি না থাকে তাহলে আর পড়াবো না, সমস্যা থাকলে তাহলে পড়াবো। স্যার এই কোণের এটা একটু আরেকবার বলবেন? কোনটা? কোন ডেভেলপমেন্ট? জি আমি যদি মনে করি যে ডেভেলপমেন্ট অফ কোণ এন্ড ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট স্ট্রাকচার বলতে কি বুঝাইতেছিলাম? ডেভেলপমেন্ট, দ্যাট মিন্স দ্য স্টেপ বাই স্টেপ of making complete shape. This is called development, right? আমরা যদি একটা কাগজ কেটে কোণ বানাতে চাই, আমরা এটা একটা কোণ, এই যে হাইট এইচ আর এই এটাকে বলা স্ল্যান্ট হাইট, সাইডের যেটা স্ল্যান্ট হাইট, নিচে যে বেস থাকবে এইটা হচ্ছে রেডিয়াস আর। এই সাইজের যদি একটা কোণ বানাতে চাই কাগজ দিয়ে, তাহলে আমাকে কিভাবে এটা ডেভেলপ করতে হবে? নিচের যে রেডিয়াসটা হবে, এই নিচের যে এইভাবে আমাদের কাগজটা কাটতে হবে। মাথায় রেখো, এই পয়েন্টকে ধরে এই পয়েন্টের সাথে লাগাইতে হবে। তাহলে এই পয়েন্ট যদি এই পয়েন্টের সাথে লাগে, দেন এই এরিয়াটা কি হবে? এই যে এই আর্কটা, এই টুয়াইস পাই আর এই পরিধির সমান। যখনই এটা হবে, এই পরিধির সমান হবে, তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি এই হাইটটা পাবো, এইচটা পাবো।
এটা কিন্তু এইচ না, এটা কিন্তু এইচ না, এটা কিন্তু এস, স্ল্যান্ট হাইট। আমরা কাগজ যদি বানাতে চাই তাহলে স্ল্যান্ট হাইটের মতো এই দিক থেকে এই বাহু নিতে হবে, আর এই আর্কের লেন্থ হবে এই সার্কেলের পরিধির সমান টুয়াইস পাই আর। দেন উইল বি এবল টু মেক এ কমপ্লিট শেপ অফ এ কোন, ট্রু শেপ অফ এ কোন। এন্ড অফ মাই লেকচার ফর টুডে। বলেন স্যার, কার কি কোশ্চেন আছে? নেক্সট 16 তারিখ না কয় তারিখ, 18 তারিখ আপনাদের এক্সাম, মিড এক্সাম। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কিনা? স্যার আমাদের সিলেবাস কি যা যা পড়েছেন সব? পড়াইছি তো, 6টা ক্লাস নিছি, ক্লাস 1 থেকে আজকে পর্যন্ত ক্লাস 6 পর্যন্ত। আমার ফাইনাল এক্সামের ডেটও হবে ওইরকমই, ক্লাস 1 থেকে লাস্ট ক্লাস পর্যন্ত। স্যার কোশ্চেন প্যাটার্নটা যদি একটু বলতেন। কোশ্চেন প্যাটার্ন আপনার 3 থেকে 4টে থিওরি অ্যান্সার করতে হবে 10 মার্কের, আর একটা থিওরি জমা হয়ে গেলে তারপর একটা ড্রয়িং করতে হবে, এই ড্রয়িং করে জমা দিতে হবে। একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা হবে, সেই অ্যাসাইনমেন্টে তোমাদের এটা সাবমিট করতে হবে। বুঝাতে পারছি স্যার? স্যার সিলেবাসে কি জি স্যার। আজকের ক্লাস ইনক্লুডেড? বুঝি নাই। স্যার আজকের ক্লাস কি ইনক্লুডেড মিডের সিলেবাসে? জি স্যার। স্যার টাইম কতক্ষণ থাকবে? এইটা ডিপেন্ড করবে হচ্ছে ড্রয়িং এর উপর। আমি আগে ড্রয়িং নিজে ড্র করব, আমার কয় মিনিট লাগে তার অলমোস্ট ডাবল সময় দেওয়া হবে আপনাদের, অলমোস্ট ডাবল সময় দেওয়া হবে, সেই অনুপাতে টাইম যতটুকু আছে। ড্রয়িংটা এখনো আমি ফিক্স করতে পারি নাই, সুতরাং এখন বলা যাচ্ছে না। তবে 1 ঘন্টার এক্সাম হবে, এটা মোটামুটি ধরে রাখেন যে থিওরি প্লাস ড্রয়িং মিলে অ্যারাউন্ড 1 আওয়ার এক্সাম। স্যার আজকে ফাইলটা কি দিবেন? বুঝি নাই, কি বল স্যার একবার বলো। স্যার আজকের পিডিএফটা কি ডাউনলোড করে দিবেন? আজকের স্লাইড হ্যাঁ। একটু পরেই আমি শেয়ার করব, তোমাদের ক্লাস শেষ হয়ে গেলে পেয়ে যাবা, নো প্রবলেম। স্যার একটু ড্রয়িং এর জন্য কোনো ম্যাটেরিয়াল দিবেন প্র্যাকটিস করার জন্য, তো ভালো হয়। আমি যে সার্কিট ড্র করছিলাম, ঠিক আছে, জি স্যার। ওই সার্কিটে আরেকবার একটু প্র্যাকটিস করো, সব প্র্যাকটিস মোটামুটি হয়ে যাবে। আমি যতগুলো টুলস অ্যাপ্লিকেশন দেখাইছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই টুলসগুলো যদি তোমরা রিপিট করো তার মানে তোমরা সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওই সার্কিট ড্র করার মধ্যেই ম্যাক্সিমাম টুলস রিপিট হয়ে যাবে। ওকে স্যার। আন্ডারস্ট্যান্ডিং নেই? নওশিন নূর আজাদ শিহাব নেই? এবার কিন্তু কথা বলতেই হবে। মেহতা মেহরিন অর্নি নেই।
মেহেজাবিন, মাহিন, প্রেজেন্ট অর্পিতা, স্যার, প্রেজেন্ট স্যার। মেহতা আছে, মেহতা আছে, মেহজাবিন আছে, ওকে। হ্যাঁ, আপনার হাত